জুলাই অভ্যুত্থানে প্রতিরোধের প্রতীক মীর মুগ্ধ। 18 জুলাই পানি বিতরণের সময় গুলিতে শহীদ হন। আন্দোলনের অগ্নিশিখায় পরিণত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। সে তো আমাদের সবার মাঝে আছে। আমার তো আর এখন একক না, সন্তান না, দেশের সম্পদ। টানা সপ্তম রাতের মতো ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান, নিহত 3 বেসামরিক। পাল্টা হামলায় কুয়েত, জর্ডান ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পানি লাগবে, পানি, মাত্র 3টি শব্দ, কিন্তু সেই আর্তনাদ আজও বয়ে বেড়ায় একটি প্রজন্মের স্মৃতি। সেটি শুধু মৃত্যুর আগে এক তরুণের শেষ আবেদন ছিল না, ছিল মানবতার এক অমর প্রতীক। মীর মাহফুজুর রহমান মুগ্ধ। 18 জুলাই উত্তরায় আহত আন্দোলনকারীদের হাতে পানি আর বিস্কুট তুলে দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। এদিন নতুন করে গতি পায় গণ আন্দোলন। রাজপথে নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। সব মিলিয়ে প্রাণ যায় 26 শিক্ষার্থীর। সেই অবদানের স্বীকৃতিতেই 18 জুলাইকে ঘোষণা করা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে। তবে বন্যা পরিস্থিতির কারণে এবার দিবসটি পালিত হবে 23 জুলাই। কাউসার হোসেনের ক্যামেরায় লামিয়া তিথির রিপোর্ট। একটা সুন্দর জিনিস দেখবেন, চলেন আপনাদেরকে দেখাই। মাত্র 26 বছরের এক স্বপ্নবাজ তরুণ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। স্বপ্ন ছিল ঘুরে বেড়ানোর। বিশ্বাস করতেন দেশকে জানতে হলে আগে দেখতে হবে দেশটাকে। 2024 সালের কোটা বিরোধী আন্দোলনে শুরু থেকেই ছিলেন সক্রিয়। হাতে ছিল না কোনো অস্ত্র, ছিল শুধু আহতদের জন্য পানি, বিস্কুট আর মানবিকতার হাত। এই কয়েকটি শব্দই হয়ে ওঠে এক আন্দোলনের সবচেয়ে হৃদয়স্পর্শী স্মৃতি। 18 জুলাই উত্তরা আজমপুর। আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণের সময় গুলিবিদ্ধ হন বিউপির ছাত্র মুগ্ধ। হাসপাতালে নেয়ার পথেই থেমে যায় তার জীবন, কিন্তু থেমে যায়নি তার উচ্চারণ। সেই আর্তনাদ ছড়িয়ে পড়ে সারা দেশে। 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমানের দিন যেন এখনো আটকে আছে 24-এর সেই 18 জুলাইয়ে। কবরের পাশে দীর্ঘ সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। সন্তানের কবরের ঘাসে হাত বুলিয়ে যেন খুঁজে ফেরেন তার স্পর্শ। বাড়িতেও বদলায়নি অনেক কিছু। মুগ্ধর ঘর এখনো আগের মতোই সাজানো। ধুলো জমা কম্পিউটার, বিছানা, আলমারি, সবখানেই মুগ্ধ স্মৃতি। মুগ্ধ নাই, একটা শূন্যতা অবশ্যই বিরাজ করে। আর যত শূন্যতা বিরাজ করুক, আসলে সে তো আমাদের সবার মাঝে আছে। আমার তো আর এখন একক না, সন্তান না, দেশের সম্পদ। ছোট ভাইয়ের স্মৃতি হাতড়ে বেড়ান বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। পুরনো ছবিতে ফিরে আসে শৈশবের হাসি আর 18 জুলাইয়ের সেই শেষ বিদায়ের স্মৃতি। সে বলতেছিল যে, ভাইয়া তোমার কি মনে হয় যে এই রাষ্ট্র ছাত্রদের উপর আবার গুলি চালাবে কখনো? এই রাষ্ট্রের তো শিক্ষা পাওয়ার কথা ইতিহাস থেকে। পরের দিন যখন সে নিজে মাথার একবারে ঠিক মধ্যিখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে যাচ্ছিল, তার বিশ্বাসটা যখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, আমার কাছে আসলে ওই চিন্তাটাই আসলো যে এই রাষ্ট্র তো আসলে উদাহরণ তৈরি করেনি। 18 জুলাই শুধু মুগ্ধর আত্মত্যাগের দিন নয়, এটি ছিল আরেকবার আন্দোলনের মোড় ঘুরে যাওয়ার দিনও। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ভয়াবহ রাষ্ট্রীয় দমনপীড়ন, আবাসিক হলগুলো জোরপূর্বক খালি করা এবং সহযোদ্ধা শিক্ষার্থীদের হত্যাকাণ্ড। তার ওপর আগের রাতে মোবাইল ইন্টারনেটও বন্ধ করে দেয় হাসিনা সরকার। সব মিলিয়ে আন্দোলনে যখন আরেক দফা ধাক্কা, তখনই রাজপথে নামে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, এআইইউবি, আইইউবি সহ প্রায় শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দুপুরের পর থেকে উত্তরা, রামপুরা, বনশ্রী, আফতাবনগর, কুড়িল, নড্ডা, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, ঢাকার বিভিন্ন প্রান্তে গড়ে ওঠে একের পর এক প্রতিরোধের ঘাঁটি। জুলাইয়ের সে আন্দোলনে রাজপথে প্রাণ দেন ২৬ শিক্ষার্থী। তাদের সেই আত্মত্যাগ ও প্রতিরোধের স্বীকৃতি স্বরূপ ১৮ জুলাইকে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে এ বছরে বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের দিবসটি পালন করা হবে ২৩ জুলাই। বাংলাদেশের আপামর জনতা এবং জনগণ জানে যে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ছাড়া এই সরকারের পতন সম্ভব ছিল না। দেশের ক্রান্তি লগ্নে আসলে আমরা কোনো ডে পালন করতে চাই না, সেই জায়গা থেকে এটা ২৩ তারিখে পালিত হবে। অবশ্যই এটা আনন্দের ব্যাপার যে এটা স্বীকৃতি পেয়েছে, কারণ স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আসলে যতই মুখে বলি কাগজ কলম না থাকলে হয় না। সরকারের প্রতি অনুরোধ রাখবো, যখন এই দিবসটা পালন হবে, গণ অভ্যুত্থানের সময় যারা প্রকৃতভাবে অংশগ্রহণ করছে তাদের সবাইকে যেন সরকার কানেক্ট করে। শিক্ষার্থীদের প্রত্যয়, দেশ, গণতন্ত্র ও ন্যায়ের প্রশ্নে ভবিষ্যতেও যে কোনো সময় প্রয়োজনে রাজপথে থাকবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আমেরিকায় যখন চলছে মাসব্যাপী ফুটবল ঝড়, তখন এই ঝাপটা এসে লেগেছে বাংলাদেশেও। ফুটবল উন্মাদনায় কাঁপছে গোটা দেশ। প্রিয় দলের জয় পরাজয়ে এ দেশের সমর্থকরা কখনো উচ্ছ্বসিত, আবার কখনো বিক্ষুব্ধ। নিজ নিজ দলের পক্ষে চলছে কথার লড়াই, ট্রোল, বুলিং। কখনো তার রূপ নিয়েছে সহিংসতায়, ঘটেছে হতাহতের ঘটনাও। কেউ বা অতি আবেগে আত্মহত্যা পর্যন্ত করেছেন। মনোরোগবিদরা বলছেন, নানা মানসিক ক্ষতে জর্জরিত তরুণদের যত্ন নিতে হবে, নইলে ভবিষ্যতে গোষ্ঠীগত সহিংসতা অভ্যাসে পরিণত হওয়ার শঙ্কা আছে। শাকিল হাসানের রিপোর্ট। বিশ্বকাপ ফুটবল পৃথিবীর বেশিরভাগ মানুষকে আলোড়িত করে। বাংলাদেশে এর বহিঃপ্রকাশ একটু বেশি। সেটা পতাকার সংখ্যা ও আকারের প্রতিযোগিতা থেকে শুরু করে বড় পর্দায় খেলা দেখার আয়োজনেই স্পষ্ট। আর তাই তো বিশ্বকাপে না খেলেও বৈশ্বিক সংবাদে আছে বাংলাদেশ। এদেশের ফ্যানদের খবর জানে সাও পাওলো অথবা বুয়েন্স এরিসের ফুটবলাররাও। উল্টো দিকে এর অন্ধকার দিকও আছে। প্রিয় দলের প্রতি সমর্থন শুধু মুগ্ধতায় সীমাবদ্ধ থাকে না, কখনো কখনো তা উগ্রতায় রূপ নেয়। নিজ দলের জয় বা অন্য দলের পরাজয়ে আনন্দ বা বেদনার বহিঃপ্রকাশ কখনো কখনো মাত্রা ছাড়িয়ে যায়, রূপ নেয় সহিংসতায়। এই যেমন গত ৭ জুলাই রাতে কুমিল্লার এক ব্রাজিল সমর্থককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। প্রিয় দলের পরাজয়ে আত্মহত্যার ঘটনাও আছে। এতে করে আনন্দ পরিণত হয় বিষাদে। কেন এমন করেন সমর্থকরা? হেরে যাওয়া মানে সবকিছু শেষ। তখনই তারা এই তীব্র হতাশা থেকে এমন আচরণগুলো করে নিচ্ছে যেটা সামাজিকভাবে গ্রহণযোগ্য না, এবং এই সংঘাতগুলো অনেকাংশে কিন্তু তার কারণেই হচ্ছে। আবেগীয় বুদ্ধিমত্তার অভাব বোধই এই ধরনের সহিংসতার দিকে এই যুবক বা এই কিশোর কিশোরীদেরকে নিয়ে যাচ্ছে। একসঙ্গেই হয়তো খেলা দেখছেন বাসায়, অফিসে বা বাইরে বড় পর্দায়। ভিন্ন দল সমর্থনের কারণে ভিন্ন মত হতে পারে খুনসুটিও। কিন্তু তাই বলে ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি, গালাগালি, এমনটা বিশ্বকাপ চলাকালীন দেখা গেছে অহরহ। যাদেরকে সাপোর্ট করতেছে তাদের প্রতি অন্ধ একটা ভক্তির কারণে। আমি পার্সোনালি আর্জেন্টিনা করি, তবে তাই বলে যে ব্রাজিলের সমর্থকদেরকে নিচু করে কথা বলবো, এটাকে আমি আসলে সাপোর্ট করি না। মজা নেওয়াটা নর্মাল, সবাই কোনো একটা জিনিস নিয়ে কোনো কিছু হইলেই মজা নেয়, বাট আমাদের দেশে কেন জানি সবকিছু নিয়ে খুব বেশি বাড়াবাড়ি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শুধুমাত্র ভিন্ন দল সমর্থনের কারণে বন্ধুকে আনফ্রেন্ড, ব্লক করার ঘটনাও ঘটেছে। ট্রল, মিম, কুরুচিপূর্ণ বাক্য ব্যবহার করতেও ছাড়ছেন না অনেকে। অথচ বিশ্বকাপ শেষে হয়তো সেই বন্ধু সহকর্মীর সঙ্গেই মিশতে হবে, কাজ করতে হবে। কিছু দর্শক থাকবে বা কিছু মানুষ থাকবে যারা এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে নেয়, এবং এরকম কিছু আছে, তো ওদের কারণে আসলে মাত্রাটা ছাড়াই আর কি। ঝগড়াঝাটি করি, মারামারি করি, একজন একজনকে বুলিং করতেছি, এমনটা আসলে করা উচিত না। কারণ আমরা এখানে বসে এটা করতেছি, বাট আসলে কি ওরা এই জিনিসটা করে? কখনোই করে না। ব্যক্তিগত হতাশা, বেকারত্ব, ক্ষোভ, সম্পর্কে টানাপোড়েন, রাজনৈতিক অস্থিতিশীলতা সহ নানা কারণে মানুষের মন বিক্ষিপ্ত। ট্রল বা সহিংস আচরণের ক্ষেত্রে এসবই নিয়ামক হিসেবে কাজ করে। তাই মানসিক স্বাস্থ্যের দিকে নজর না দিলে আগাম শঙ্কার কথা জানালেন এই মনোবিদ। আগামীতে এই সংঘাতগুলো কিন্তু গোষ্ঠী পর্যায়ে চলে যাবে,
আমরা দেখব যে বিভিন্ন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ তৈরি হচ্ছে, বিভিন্ন জেলার মধ্যে সংঘর্ষ তৈরি হচ্ছে, একে অন্যকে সহ্য করতে না পেরে একে অন্যকে শেষ করে দেওয়ার একটা প্রবণতা তৈরি হবে, এবং সেটা কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও তৈরি হবে। কোনো একদিন হয়তো বিশ্বকাপ ফুটবলে খেলবে বাংলাদেশ, সেদিন আর ব্রাজিল আর্জেন্টিনা নয়, সবাই মিলে একসঙ্গে সাপোর্ট করবে লাল সবুজ পতাকা উড়িয়ে। সেদিনই কেবল বন্ধ হতে পারে সমর্থকদের অহেতুক উত্তেজনা, এমন প্রত্যাশা ফুটবল প্রেমীদের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে, আহত হয়েছেন 1 জন। রাতে উপজেলার দেবীনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারুক হোসেন ও আব্দুল শেখ। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় সালিম হোসেনের সাথে বিরোধ চলছিল মিন্টু চৌকিদার গ্রুপের। শুক্রবার বিকেলে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে রাতে মিন্টুর অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সালিম হোসেনের বাড়িতে। হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান ফারুক ও আব্দুল। গুরুতর আহত 1 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রতি বর্ষা মৌসুমেই দুর্ভোগ পোহাতে হয় যশোর পৌরবাসীর। অভিযোগ, বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শহরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। জলাবদ্ধতা নিরসনে পৌরসভায় একের পর এক প্রকল্প হাতে নিলেও মিলছে না স্থায়ী সমাধান। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, পানি নিষ্কাশনের জন্য খাল খনন ও ড্রেন সংস্কার কাজ চলমান। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়ে জনজীবন। হাঁটু সমান পানিতে চলাচলে চরম দুর্ভোগে পড়তে হয় এলাকার বাসিন্দাদের। বছরের পর বছর একই সমস্যার পুনরাবৃত্তি হলেও মিলছে না স্থায়ী সমাধান। 14.72 বর্গ কিলোমিটার এলাকায় 9টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণীর যশোর পৌরসভা। জনসংখ্যা 4,47,914 জন। বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত নগরায়নের কারণে প্রতি বর্ষা মৌসুমেই দুর্ভোগ পোহাতে হয় তাদের। বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শহরের টিবি ক্লিনিক মোড়, শঙ্করপুর সহ বেশ কয়েকটি এলাকা। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও। রাস্তাঘাট করেছে আরো বেশি খারাপ অবস্থা। রাস্তাঘাটে আগে এত পানি হতো না, এখন যে পরিমাণ পানি ঘরের ভিতরে ঢুকতেছে। 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টি হলেই আমরা পানিতে ডুবে যাই, ঘরের ভিতরে পানি ঢুকে যায়। এই এলাকায় বাস করতে চাই 35 বছর, তাই মনে করেন অনেক বছর ধরে এরকম সমস্যা। বাসিন্দাদের ভোগান্তি নিরসনে বছর 5 আগে পৌর এলাকার পানি নিষ্কাশনের জন্য প্রায় 100 কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হয়, যার অর্থায়ন করে বিশ্বব্যাংক। পরবর্তীতে গত 2 বছরে 247 কিলোমিটার ড্রেনের বেশিরভাগ অংশ সংস্কারের জন্য খরচ করা হয় 3,60,00,000 টাকা। তবে তাতেও বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না স্থানীয়দের। আমাদের কাঁচা ড্রেন প্রশস্ত ছিল, এই পাকা ড্রেন ঢালাই আরসিসি ড্রেন এ প্রশস্ত না। এই পানিগুলি ড্রেনগুলি কোথায় যায় নামবে, কোন পথ দিয়ে পানি বেরোবে তার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। পৌর কর্তৃপক্ষ বলছে জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও ড্রেন সংস্কারের কাজ চলমান রয়েছে। আমাদের এই কাজ যেন বৃথা না যায়, এর জন্য আমরা আমাদের সারাউন্ডের বাইরে যেসব অথরিটি আছে সেই সকল অথরিটির সাথে আমরা কথা বলবো, সেই সকল সংস্থার সাথে কথা বলে এটা কিভাবে সমাধান করা যায় সমাধানের চেষ্টা করবো। নাগরিকদের দুর্ভোগ কমাতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধান চান পৌরবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। টানা বর্ষণ ও জলাবদ্ধতার প্রভাব কাটতে না কাটতেই চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি বছরের প্রথম 6 মাসের তুলনায় জুলাই মাসেই সংক্রমণের গতি বেড়েছে উল্লেখযোগ্য হারে। শুধু 6 থেকে 17 জুলাই পর্যন্ত 12 দিনে আক্রান্ত হয়েছেন 174 জন। চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গুর উপসর্গে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে, তাই একদিনে জ্বর হলেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ। টানা বেশ কিছুদিনের ভারী বৃষ্টির পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। কদিন আগেও রোগী শূন্য থাকা 50 শয্যার ওয়ার্ড এখন রোগীতে পরিপূর্ণ। প্রতিদিনই মহানগর সহ আশপাশের জেলা উপজেলা থেকে নতুন রোগী ভর্তি হচ্ছেন। একদিন গায়ে জ্বর ছিল না, হঠাৎ বমি আর পেট ব্যথা, জ্বর থেকে গা ব্যথা, মানে সব কিছু কামড়াইতেছে।
কামড়ানোর পরে তারপরে এখানে আইসা আমরা ভর্তি হয়েছি। সাধারণত জ্বর উঠছে, গায়ে ব্যথা, মাথা ব্যথা, ভর্তি করলাম এখন ওদিকে। ডেঙ্গু পরীক্ষা দিয়েছিলাম, এখানে রিপোর্টে আসে নাই। এরপর আবার বাইরে যখন গেছে আবার নিয়েছে না, ডেঙ্গু পরীক্ষাটা দিয়ে আবার এখানে রিপোর্ট আসছে ডেঙ্গু আসছে। ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই নগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। এছাড়া রাঙ্গুনিয়া, রাউজান, মিরসরাই সহ আশপাশের উপজেলা থেকেও আসছেন ডেঙ্গু আক্রান্তরা। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে 6 জুলাই থেকে 17 জুলাই চট্টগ্রামে 174 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। টানা বৃষ্টিতে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বাড়ছে আক্রান্তের সংখ্যাও। জ্বর সে পুরো শরীর ব্যথা, তারপরে চেক আপ করার পরে ডাক্তার পরার পর ডেঙ্গু হয়েছে। আমি তো রিয়াজুদ্দি বাজার থাকি, এখানে তো মানে মশার অনেক সমস্যা, হয়তো মশার ওই স্প্রে করে না, সেজন্য মানে কি মশায় কামড়াতে পারে। আমরা মিলের সাথে ডাক্তার দেখাইছি, ওখানে রক্ত বমি হয়েছে, সিরিয়াস পাতলা পায়খানা হয়েছে। চিকিৎসকরা বলছেন এবার ডেঙ্গুর উপসর্গে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে, তাই একদিন জ্বর হলেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। এই মুহূর্তে যে সমস্ত ডেঙ্গির পিকুলারিটিস মানে গত বছর চেয়ে পার্থক্য দেখতে পাচ্ছি, একদিন জ্বরও ডেঙ্গি হতে পারে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যেহেতু এখন বর্তমানে বর্ষার কারণে পানি সব জায়গায় বেড়ে গেছে, যাতে আমরা পানি জমে না থাকে। এদিকে হঠাৎ রোগী বাড়লেও চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু আমরা একটা 50 বেডের করছি সজ্জা, এটা যদি বেড়ে যায় তখন আমাদেরকে রোগীদেরকে আমাদের যে মেজে আছে মেঝেতে রাখতে হবে। যদি কোনো রোগী যদি কমপ্লিকেটেড হয় তাদেরকে আমরা আইসিইউতে শিফট করব। চলতি বছরে চট্টগ্রামে 529 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু চলতি মাসের 17 দিনেই আক্রান্ত হয়েছেন 231 জন। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আন্তর্জাতিক প্রসঙ্গ, টানা 7ম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজগান প্রদেশে নিহত হয়েছে কমপক্ষে 3 জন, আহত আরও 8 জন। ইরানের পাল্টা জবাবে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটি। যুক্তরাষ্ট্রের হামলার শিকার ইরানের আহবাজ, সিরিক, বুশেহের, বন্দর আব্বাস সহ মধ্য ও দক্ষিণাঞ্চলের একাধিক শহর। কাশেম আইল্যান্ডেও হয়েছে বোমা বর্ষণ। হরমুজগানে ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি সেতু ও একটি টানেল। বুশেহরে নতুন মোতায়েনকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতে দাবি তেহরানের। কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ড্রোন ছুড়েছে ইরান। কুয়েতে ক্যাম্প উদেইরি ও আলী আল সালেম ঘাঁটিতে হামলার টার্গেট হয়েছে গোলা বারুদের গুদাম ও সেতু। আঘাত এনেছে জর্ডানের 2 মার্কিন ঘাঁটিতে, ক্ষতিগ্রস্ত একাধিক ফাইটার জেট ও সামরিক ফুয়েল ট্যাঙ্ক। হরমুজ প্রণালীতেও ইরানের হামলার টার্গেট হয়েছে একাধিক নৌযান। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে 14 জন নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজায় অংশ নিতে নুসেইরাতের আহমেদ ইয়াসিন মসজিদের বাইরে জড়ো হয়েছিল ফিলিস্তিনিরা। সেখানে তেল আবিব ড্রোন হামলা চালালে নিহত হয় কমপক্ষে 8 জন। এই হামলায় আহত হয়েছে 20 ফিলিস্তিনি। এছাড়াও গাজায় অন্যান্য এলাকায় অব্যাহত ইসরায়েলি হামলায় একই দিন প্রাণ গেছে আরও 6 জনের। 9 মাস আগে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রতিদিনই তা লঙ্ঘন করে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অনশনের 21তম দিনে ভারতের আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে যন্তর মন্তর থেকে সরিয়ে নিয়েছে পুলিশ। শনিবার সাদা পোশাকে একদল পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। এ সময় পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের বাধায় মুখে পড়লে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। পুলিশ জানিয়েছে স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাইকোর্টের নির্দেশে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এদিকে সোনামকে হাসপাতালে ভর্তির পর বিক্ষোভকারীদের আন্দোলন বন্ধ করে শান্তিপূর্ণভাবে যন্তর মন্তর ত্যাগ করার আহ্বানও জানিয়েছে পুলিশ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত 28 জুন অনশনে বসেন সোনাম ওয়াংচুক। 1 দশকে 7মবারের মতো প্রধানমন্ত্রী বদলাতে যাচ্ছে ইংল্যান্ডে। অস্থিতিশীল ব্রিটেনে এবার সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম। কিং অফ দ্য নর্থ হিসেবে পরিচিত এই নেতার উত্থানের পথ মোটেও মসৃণ ছিল না। ব্যর্থতার দায় নিয়ে লন্ডনের রাজনীতি ছেড়ে একসময় ফিরেছিলেন নিজ এলাকায়। সেখান থেকে শুরু হয় সাফল্যের যাত্রা, নানা চড়াই উতরাই পেরিয়ে এবার যুক্তরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসতে যাচ্ছেন এই লেবার নেতা। যুক্তরাজ্যের রাজনীতিতে একের পর এক নাটকীয় পট পরিবর্তন নতুন কিছু না। গত 1 দশকে মোট 6 বার প্রধানমন্ত্রী বদলেছে দেশটি। এবার 7মবারের মতো শপথ নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম।
ব্রিটেনের রাজনীতিতে অ্যান্ডি বার্নহামের উত্থান রূপকথার চেয়েও কম নয়। তবে ক্ষমতার এই শীর্ষ চূড়ায় পৌঁছানোর পথটা অ্যান্ডি বার্নহামের জন্য মোটেও মসৃণ ছিল না। পার করতে হয়েছে নানা চড়াই উতরাই। 2001 সালে মাত্র 31 বছর বয়সে প্রথমবার এমপি হয়ে টনি ব্লেয়ারের ক্যাবিনেটে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তবে 2010 ও 15 সালে লেবার পার্টির নেতৃত্বে দৌড়ে হেরে অনেকটা নিজেকে গুটিয়ে নেন। 2017 সালে লন্ডনের রাজনীতি ছেড়ে ফিরে যান নিজের চেনা অঞ্চল উত্তর পশ্চিম যুক্তরাজ্যে। অনেকেই সে সময় তার এই সিদ্ধান্তকে রাজনৈতিক ক্যারিয়ারের আত্মহত্যা বলে অভিহিত করেছিল। তবে সেখানেই তার ভাগ্যের চাকা ঘুরে যায়। গ্রেটার ম্যানচেস্টারে নির্বাচিত প্রথম মেয়র হন এই নেতা। লন্ডনের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বদলে দেন ম্যানচেস্টারের অর্থনীতি ও পরিবহন খাত। তাই গেম অফ থ্রোনস সিরিজের জন স্নোয়ের মতোই মানুষ তাকে ভালোবেসে নাম দেয় কিং অব দ্য নর্থ। একের পর এক ভুল নীতি ও সিদ্ধান্তে যখন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জনপ্রিয়তা হারাতে থাকে, তখন লেবার পার্টির ত্রাতা হয়ে আসেন অ্যান্ডি বার্নহাম। তবে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বাধা হয়ে দাঁড়ায় ব্রিটিশ আইন। মাসখানেক আগে ম্যাকারফিল্ড এলাকায় উপনির্বাচনে জয়ী হয়ে ফেরেন সংসদে। তার এই জয়ে বিদায় ঘণ্টা বাজে স্টারমারে। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই লেবার পার্টির সংখ্যাগরিষ্ঠ এমপির সমর্থনে বার্নহামের মাথায় উঠে দলের মুকুট। তবে ব্রেক্সিটের পর থেকে অর্থনৈতিক চাপে দেশটি, একই সাথে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। উত্তরের এই রাজা ব্রিটেনের ভাগ্য বদলাতে কী উদ্যোগ নেন সেটাই এখন দেখার বিষয়। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে